এখনকার দিনে যারা প্যারানর্মাল ইনভেস্টিগেটর আছে তারা দু ধরনের আছে। এক, যারা কিনা ভূত প্রেতদের অস্তিত্ব প্রমাণ করতে যায়। দ্বিতীয়, যারা কিনা ভূত প্রেতদের অস্তিত্ব প্রমাণ যে নেই, ভূত প্রেত যে নেই সেইটা প্রমাণ করতে। ঠিক আছে, আপনি বাড়িতে সবকিছু বন্ধ করে, লাইট ফাইট বন্ধ করে বসে আছেন, হুট করে লাইট পাখা সব কটা একসাথে অন হয়ে বন্ধ হয়ে গেল, আপনার চোখের সামনে সুইচটা অফ হলো, অন হলো। ঠিক আছে, ওইটাকে বলে না। বিদেশি প্যারানর্মাল ইনভেস্টিগেটরও এমন অনেক আছে, বড় বড় প্যারানর্মাল ইনভেস্টিগেটররা, যারা কিনা জাস্ট নিজেদের ভিউয়ারশিপ বাড়ানোর জন্য তারা ফেক জিনিস দেখানোটাকে ইয়ে করে, প্রমোট করছে। আমার সাথে হয়েছিল একবার, একটা বাচ্চা ছেলের আত্মা বাড়িতে চলে এসেছিল, সেটা আমি অনুভব করেছিলাম। পেয়ে যাই ওই আবহাওয়ার মধ্যে, যে কোনো সাধারণ কোনো পাতার ভেতর দিয়ে হয়তো হাওয়া যাচ্ছে, সেটাকে কান্নার আওয়াজ ধরে নিল। এরকম যে কিছু জিনিস আমরা মায়েদের থেকে পাই, ছোটবেলায় বাচ্চারা মায়েদের থেকে পায়, কিছু জিনিস বাবার থেকে পায়, আর কিছু জিনিস তারা নিয়ে আসে। তখন রীতিমতো মানে গালাগালি করতে করতে বেরোচ্ছিলাম মন্দির থেকে, যে ব্যবসা ছাড়া কি তোর মন্দিরে আসা যায় না। আধ্যাত্মিক লাইফের ব্যাপারে এত বেশি আকৃষ্ট হয়ে গেছিলাম যে সবকিছু ছেড়ে ছুড়ে সন্ন্যাস নিতেও চলে গেছিলাম। ওয়েলকাম টু সদার এসোটেরিক ইনভেস্টিগেটর। আজকে আমরা এসে গেছি আর একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে। আজকেও আপনাদের কাছে একজন বিখ্যাত মানুষকে নিয়ে এসেছি। ওনার সম্পর্কে ডিটেলে যাওয়ার আগে যে কথাগুলো আমরা জেনারেলি রোজ বলে থাকি, আমি বিশেষ করে আপনাদেরকে, যে আপনাদের যে ভিডিওগুলো আমরা করছি রেগুলার, আপনারা ভিডিওগুলো দেখছেন, অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, যে কারণে আমাদের কাজের মোটিভেশন বাড়ছে। কিন্তু তাহলেও কোথাও গিয়ে সেই একটাই জিনিস রিপিটেডলি আমাকে বারবার বলে যেতে হচ্ছে, যে আপনারা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। না করার জন্য আপনারা এমন এমন কিছু কোশ্চেন করছেন আমাকে পার্সোনালি, আমার নাম্বারে ফোন করে হোক বা টেক্সট করে হোক, যে কোশ্চেনগুলোর উত্তর কিন্তু আমরা ওই ভিডিওর মধ্যেই কভার করে রাখছি, কিন্তু আপনারা সেটা স্কিপ করে দেখার জন্য আপনারা বারবার সেই একই প্রশ্ন করছেন। আপনাদেরকে আবার রিকোয়েস্ট করবো, ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার চেষ্টা করুন। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। আর যারা যারা আপনাদের নিজস্ব কোনো কর্মকাণ্ড, ভৌতিক অভিজ্ঞতা বা কোনো কিছু টপিক নিয়ে আপনারা কথা বলতে চান, তারা স্ক্রিনের তলায় আসে যে নাম্বারটা, এই নাম্বারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন। কথা বলে আপনারা এই অনুষ্ঠানে এসে যোগ দিতে পারেন। আসুন আর দীর্ঘায়িত না করে আমার বক্তব্য আমি আজকের ভিডিওতে ঢুকে যাই সরাসরি। আজকে আমাদের অতিথি কনিষ্ক সাহা। বহুদিন যাবৎ প্যারানর্মাল ইনভেস্টিগেশনের সঙ্গে জড়িত ছিলেন। তারপরে একটা সার্টেন টাইমের পরে সেখান থেকে সরে আসেন আধ্যাত্মবোধ এবং তার বিভিন্ন রকম দিক চর্চার জন্য। এবং রিসেন্টলি কনিষ্ক একটা খুব ভালো বই লিখেছে। বইটির নাম হচ্ছে ইচ্ছাময়ী। আপনারা দেখতে পাচ্ছেন আশা করব। আমি ক্যামেরা পার্সনকে বলবো, কৌশিককে বলবো যদি একটু বইটাকে জুম করে ধরা যায়। তো এইটা হচ্ছে ওর লেখা বই। এটা পুরোটাই আধ্যাত্মিকতার উপরে বেস করে লেখা। তো আমি আমাদের প্রত্যেকটা অডিয়েন্সকে বলবো, আপনারা এই বইটাকে কিনে একবার অন্তত পড়বেন। পড়লে অনেক কিছু জানতে পারবেন, কারণ ও অনেক কষ্ট করে এবং অনেক এর মধ্যে ইনফরমেশন শেয়ার করেছে, যেগুলো ইন জেনারেল চট করে আপনি বাইরে কোথা থেকে পাবেন না, বা কোনো পডকাস্টে একটা গোটা বই নিয়ে আলোচনা করাও সম্ভব নয়। আজকে আমরা এই বই থেকেও কিছু জিনিসের উপরে আমরা আলোচনা করব কনিষ্কর সঙ্গে সরাসরি। এবং মেনলি আমাদের আজকে আলোচনার দিক থাকবে প্যারানর্মাল ইনভেস্টিগেশন এবং তার নানা রকম প্রসেস, বিভিন্ন কিছু যেগুলো আপনারা অনেকেই জিজ্ঞেস করেন, দাদা প্যারানর্মাল ইনভেস্টিগেশন নিয়ে কোনো এপিসোড আসছে না কেন, কোনো এপিসোড আসছে না কেন। দেখুন, একটা ইনভেস্টিগেশন স্পট আমরা ভিজিট করে কতটাই বা দেখাতে পারি, কতটাই বা বোঝাতে পারি, একটা ফিলিংস শুধু শেয়ার করা যায়, কিন্তু ওখান থেকে কিছু শেখানো যায় না। তো যে কারণে ইতিমধ্যে আমরা বেশ কিছু জায়গায় প্যারানর্মাল ইনভেস্টিগেশন করে এসেছি, কিন্তু সেই ভিডিওগুলো আমরা আনছি না। তার কারণ এক্ষুনি ভিডিওগুলোকে এনে আপনাদেরকে বুঝিয়ে বলা যাবে না যে অ্যাকচুয়ালি আমরা কি দেখাতে চেয়েছি বা আপনারা কি দেখতে চাইছেন। তো সেই জন্য আগে আমার যেটা মনে হয় যে কোনো জিনিসকে ডিপলি দেখার আগে তার পারিপার্শ্বিক যে জিনিসগুলো সেগুলোকে একটু বুঝে নেওয়াটা খুব দরকার। তো চলুন আজকে কনিষ্কর হাত ধরেই আমরা এই জার্নিটাকে কমপ্লিট করব। সরাসরি আমরা চলে যাই কনিষ্কর কাছে। কনিষ্ক, নমস্কার, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, আজ প্রথমবার তুমি আমার সঙ্গে বসলে হ্যাঁ। এপিসোডে। এর আগে হয়তো তুমি সেরকম ভাবে আমাকে চিনতেও না, জানতেও না। তা আমি তোমার কথা কৌশিকের থেকে শুনেছিলাম, কারণ তুমি একটি বিখ্যাত একটি প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিম আমাদের কলকাতার, যেটার সঙ্গে তুমি কিছু বছর কাজও করেছিলে একসঙ্গে। তো যদিও আমিও সেই সময় নিজের একটা ফিল্ডে ছিলাম, তো তখন তো আর এত ইউটিউব এই সমস্ত যুগ ছিল না।
হুম, যার জন্য হয়তো সেইভাবে চেনা পরিচিতটা হয়ে ওঠেনি। হুম, তো যাই হোক, আজকে চলো আলাপ তো হয়েই গেল, হ্যাঁ, তো আমরা সরাসরি অনুষ্ঠানের দিকেই ঢুকি। হুম, তো অ্যাকচুয়ালি আমাদের যারা অডিয়েন্স আছে, আমি না মেনলি আমাদের, তুমি চ্যানেলের নাম শুনেছো সদাত এসোটেরিক ইনভেস্টিগেটর, এসোটেরিকের আন্ডারে এগুলোও পড়ে, গুপ্তবিদ্যা গুপ্ত চর্চা যেগুলো তুমি এখন করছো, বা প্যারানর্মাল ইনভেস্টিগেশন বলো, সবটাই পড়ে অ্যাজ এ হোল। তো আমি প্রথমে যেটা থেকে শুরু করবো, মানে যেখান থেকে তোমার পরিচিতি বা সাধারণ মানুষের তোমাকে চেনা, সেটা হচ্ছে এই প্যারানর্মাল ইনভেস্টিগেশন। হুম। তো এইটাতে যাওয়ার আগে আমি তোমার সম্পর্কে কিছু জানতে চাইবো, তুমি অ্যাকচুয়ালি কি করো, কি করতে, এবং কোথা থেকে তোমার এই জার্নিতে আসা। দেখুন, আমি 8-10টা সাধারণ মানুষেরই মতো, হুম, বিশেষ কিছু নেই আমার মধ্যে। কলকাতায় জন্ম, কানপুরে বড় হয়ে ওঠা, হুম, তারপর কলেজের জন্য আবার কলকাতায় আসা। হুম, সেই কলেজ ইঞ্জিনিয়ারিং এর টাইম থেকেই প্যারানর্মালের প্রতি একটা ঝোঁক আসা, একটা টিম জয়েন করা, সেই টিমের সাথে থাকা। দেন ওখান থেকে সরে এসে গল্প লেখা, কমিক বুক আঁকা, এইসবের মধ্যে ঢুকি। হুম, তারপর পুরোপুরি আধ্যাত্মিক লাইনে চলে গেলাম, কারণ আমাকে একজন বুক ফার্মের যে সুমিত দা আছেন, হুম, তার সাথে কথা হয়েছিল। তিনি আমাকে বললেন যে তুই তন্ত্র নিয়ে লেখ, কারণ ওনার কাছে গেছিলাম বই ছাপানোর জন্য। হুম, তো সেটা নিয়ে লিখতে গিয়ে, সেটা নিয়ে স্টাডি করতে গিয়ে আধ্যাত্মিক লাইফের ব্যাপারে এত বেশি আকৃষ্ট হয়ে গেছিলাম যে সবকিছু ছেড়ে ছুড়ে সন্ন্যাস নিতেও চলে গেছিলাম হুম, রামকৃষ্ণ মিশনে। তারপর ফ্লিপকার্টে চাকরি হয়। ফ্লিপকার্টে চাকরি করার পর সেই চাকরি ছেড়ে দিই। 1.5 বছর বসেছিলাম। 1.5 বছর বসে থাকার পর প্রথম যে চাকরিটা পাই সেটা হচ্ছে ওমকারা ইনফোটেকের একটা স্টার্ট আপে, যেখানে কিনা অনলাইন পুজো করানো হতো। হুম, বিভিন্ন বিভিন্ন মন্দিরের পান্ডা আর এদের সাথে কথা বলতে হতো। হুম, তারপরে আহ, পরপর 3টে সরকারি চাকরি পরীক্ষার এক্সাম ক্লিয়ার করে ফেলি। হুম, একটা হচ্ছে সিডব্লিউসি, দেন এনএফএল, দেন সিআইএল। সিআইএল এর এখন অবধি ইন্টারভিউ ডেট পাইনি। এনএফএল এর জয়নিং ডেট আছে, এসে গেছে, আমি ওটাতেই জয়েন করছি। আর সিডব্লিউসি তে জয়নিংটা করলাম না, এখন ওটাই আছে। আরে তার মাঝে মাঝে কমিক বুক আঁকা আর দেবী দেবতার ছবি আঁকা, এইসবের মধ্যে ইনফ্যাক্ট আছি। তোমার বইয়ের ভেতর আমি দেখলাম বেশ হুম, কিছু পিকচার্স আছে, হুম। এগুলো কি তোমার নিজেরই আঁকা আমি শুনলাম? হ্যাঁ, আহ, এই ছবিগুলোকে আঁকার জন্য কৃষ্ণানন্দ আগমবাগীশের যে বৃহৎ তন্ত্রসার আছে, হুম, সেখানে যেই ধ্যান মন্ত্র দেওয়া আছে, হুম, সেই ধ্যান মন্ত্র অনুযায়ী প্রত্যেকটি দেবদেবীর ছবি আমি এঁকেছি। আচ্ছা, এখন প্রত্যেকটি দেবদেবীর ছবি বিশেষত করে সচরাচর মানে অ্যাভেলেবেল নয়, তাই হুম, জন্য যারা সাধন পথে আছে, যারা সাধন মার্গে আছে, তাদের জন্য ছবিগুলো আঁকা। আর এমনকি বহু সাধকরাও আমাকে কন্ট্যাক্ট করে যে ছবি, এই এই দেবতার ছবি এঁকে দাও, এই দেবতার ছবি, তো আমি এঁকে দিই। এরকম নয়, ধ্যান মন্ত্র বা রূপ দিয়ে দিলে আমি ওদের সাহায্য করার জন্য এঁকে দিই। কনিষ্ক, হুম, এটা তো আমি শুনলাম তোমার থেকে। হুম, তুমি প্যারানর্মাল ইনভেস্টিগেশন করেছো বেশ কিছুদিন। হুম, প্রায় 2 বছর। তুমি যে টিমটার মধ্যে ছিলে, সেই টিমটা বিশেষত সায়েন্সকেই বিলিভ করে চলে, হুম, আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি বা স্পিরিচুয়ালিজমে ওরা ধার দিয়েও যায় না, আমি হুম, যতদূর জানি। হুম, ঠিক। তো সেখান থেকে সেই রকম একটা টিমের সঙ্গে কাজ করা হুম, এতদিন যাবত, তারপরে শটাং সেখান থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো চেঞ্জ করে হুম, ঘুরে এসে আধ্যাত্মিকতা, হুম। এটা কেন, মানে এই সারাটা তোমার মধ্যে এলো কিভাবে? একটা খুবই সুন্দর ঘটনা আছে, যেটা বলবো আমি। সেটা হচ্ছে গিয়ে, আমি যখন প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিমটা ছেড়ে দিলাম, হুম, তারপর আমি মূলত কমিক বুক তৈরি করার বা গল্প লেখার মধ্যে ঢুকে গেলাম। হুম, তো ভূতের গল্পই লিখতাম। আমার যে নিজের চ্যানেলটা আছে ইউটিউবে, সেটাতেও আমি নিজের লেখা গল্পগুলোকেই ইয়ে করি। তোমার চ্যানেলের নামটা? সন্ধ্যের আড্ডা। আচ্ছা, সেখানে আমি বিভিন্ন লৌকিক যে ভূতগুলো আছে তাদেরকে নিয়ে একটুখানি এক্সপেরিমেন্ট করে গল্পগুলো লিখে প্রকাশিত করি। তো এই সময় বুক ফার্মের যে সুমিত দাস আছে, হুম, তিনি এখনো আছেন কিনা আমি জানি না, তবে সুমিত দার সাথে কথা হয়েছিল। সুমিত দা আমাকে বলেছিলেন যে তুই তন্ত্র নিয়ে লেখ, তোকে আর্টিস্ট আমি জোগাড় করে দেবো, গল্পটা যেন ভালো হয়েছে। তো তন্ত্র নিয়ে আমার তখন কোনো আইডিয়াই নেই। তন্ত্র মানে বাঙালির ঘরে যে দশমহাবিদ্যা আছে, হুম,
মানে ফুল পঞ্জিকার যে ভেতরে যে ছবিগুলো দেখা যায় দশম মহাবিদ্যার ছবি, সেইটুকুনি আইডিয়া, তার বাইরে আমার কোনো আইডিয়াও নেই কি হয় কি না হয়। আর বাকি যা জনসাধারণের আইডিয়া যে মারণ উচ্চাটন বশীকরণ এইসবই তন্ত্র, ওইসব নিয়ে আমার আইডিয়া ছিল। তো সেটাকে স্টাডি করার জন্য আমি বলেছিলাম যা ইচ্ছা তাই লিখতে পারি, বলছেন না, সাধারণ পাবলিকের জন্য তোকে জেনুইন কিছু লিখতে হবে। তো জেনুইন কিছু লেখার জন্য আমি ভাবলাম যে তারাপীঠে যাই। তো তারাপীঠে যাওয়ার জন্য প্রচুর চেষ্টা করলাম, তো হলো না কোনো কারণে, হয় ট্রেনের টিকিট পাচ্ছিলাম না, নয়তো কোনো সমস্যা এসে যাচ্ছিল। তো ভাবলাম কালীঘাটে যাই। কালীঘাটে গেছিলাম, কালীঘাটে গিয়ে মানে মানে রীতিমতো পকেট খালি করে আসতে হয়েছে আমাকে। তখন রীতিমতো মানে গালাগালি করতে করতে বেরোচ্ছিলাম মন্দির থেকে, যে ব্যবসা ছাড়া কি তোর মন্দিরে আসা যায় না। তো ভিড়ের মধ্যে দিয়ে আসছি, পেছন থেকে একটি মহিলার আওয়াজ পেলাম যে আরেকটা রাস্তাও আছে। পেছন ঘুরে দেখলাম, ভিড়ের মধ্যে কে বলেছিল কথাটা আমি জানি না, হয়তো কোনো মহিলা বলেছিল, কিন্তু ওই সময় ওই কথাটা কানের এসে মনের ভেতর একটা সাড়া যে জাগিয়েছিল, সেইটা একটা অনুভূতির স্তরে আমি বলছি যে আমি তখন পেছনে ঘুরে রাস্তা খুঁজতে শুরু করে দিলাম, আর সত্যি একটা রাস্তা পেলাম যেখানে কোনো পান্ডার উৎপাত নেই। আমি মন্দিরে গিয়ে দর্শন করলাম, আর দর্শন করার সময় আমার মনে হলো যেন আমার মানে হারিয়ে যাওয়া দিদা বসে আছে ভেতরে। ওই একটা টান আমি অনুভব করেছিলাম। বাইরে এসে যখন নাট মন্দিরে বসি, তখন একজন বয়স্ক ভদ্রলোক ভিকিরি টাইপের আমার পাশে এসে বসলেন। প্রথমে কিছু খাবার চাইলেন আমার কাছে, কিছু খাবার মানে সেদিন কলেজ বাঙ্ক করে গেছিলাম, তো টিফিনটা ছিল, টিফিনটাই দিয়ে দিয়েছিলাম ওনাকে ভালোবেসে। এমন কিছু মানে যেরকম রাস্তার ভিকিরিরা হয় সেরকম ধরনেরই দেখতে ছিল, এমন কিছু ওনার মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য ছিল না। উনি এসে আমাকে বললেন যে তুই ভূত খুঁজে কেন বেড়াচ্ছিস, ভগবানকে কেন খুঁজছিস না? আমি বললাম মানে? বললো যে তুই যদি ভূতকে দেখতে পাস তাহলে ভগবানকে আরো স্পষ্ট করে দেখতে পাবি, ঈশ্বরকে দেখার চেষ্টা কর। এইটুকুনি বলার পর উনি আমাকে এইখানে একটু ছুঁয়েছিলেন। কিছুক্ষণের জন্য আমি মানে কিভাবে বোঝাবো জিনিসটা, ওটা মুখে বোঝানো যাবে না। কিছুক্ষণের জন্য কি হয়েছিল আমার নিজের মনে নেই। যখন চোখ খুলি তখন দেখি যে বসে আছি মন্দির চত্বরে, লোকটি নেই, টিফিন বক্সটা ওখানে পড়ে আছে। এই ঘটনার পর থেকে আমার আধ্যাত্ম জীবনে প্রতি একটা টান এসে গেল। এখনো আমি প্রত্যেকদিন কালীঘাট, প্রত্যেক সপ্তাহে একবার করে কালীঘাট যাই। তো এখন তো আর যেতে পারবো না, কারণ মধ্যপ্রদেশ চলে যাচ্ছি, ঈশ্বর টেনেছেন তাই। বাকি এইভাবেই আসা। ভালো। আমি তোমার এক্সপিরিয়েন্সটাকে এটাকে ভৌতিক বলবো না অলৌকিক বলবো আমি ঠিক নিজেও জানি না কোনটার সময় লিঙ্ক করলে এটা বেটার হবে। তবে কথা শুনে যেটুকুনি বুঝলাম হয়তো ঈশ্বরই স্বয়ং তোমার কাছে এসে তোমাকে রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছিলেন সেদিন। তো হতেই পারে, মানে এটা ছাড়া এটাকে তো আর ব্যাখ্যা করার কোনো অন্যরকম কোনো রাস্তা নেই, না তোমার জানা আছে না আমার জানা আছে। ঠিক। তো এটাকে বলেই হয়তো রেসপেক্ট জানানোটা বেটার, কারণ দেখো যার যা নিজস্ব বিশ্বাস তার কাছে, বিশ্বাস নিয়ে তো আমরা কিছু করতে পারি না। তো আমি কনিষ্ক তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, ধরো প্যারানর্মাল ইনভেস্টিগেশন যখন তুমি করলে, তুমি এই যে প্যারানর্মাল ওয়ার্ল্ডের প্রতি একটা টান থেকেই তো করেছো কাজটা, এই টানটা তোমার এলো কোথা থেকে বা কিভাবে? এটা ছোটবেলা থেকেই ছিল। যেরকম যদি দু একটা কোনো ঘটনা বা কিছু। ছোটবেলা থেকেই মানে আমাকে যদি কেউ আমাকে যদি কেউ ছবি আঁকতে বলতো, আমি নিজের সারা দেওয়ালে, আমি নিজের ছোটবেলার ঘরটা গিয়ে দেখেছিলাম শুধু কঙ্কালের মাথা আঁকা, ওগুলো আমারই আঁকা। ভূত 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 লেখা। লোকে বলে যে কিছু জিনিস আমরা মায়েদের থেকে পাই, ছোটবেলার বাচ্চারা মায়েদের থেকে পায়, কিছু জিনিস বাবার থেকে পায়, আর কিছু জিনিস তারা নিয়ে আসে। তো আমি মা বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে কোন এমন কোয়ালিটিটা ছিল যেটা কিনা না তোমার থেকে এসেছিল না বাবার ছিল। তো মা বলেছিল যে তুই এক তো এই ভূতের ছবি আঁকতে ভালোবাসতিস, আর ভূতের ছবিগুলো দেখতে ভালোবাসতিস। মানে কোথাও যদি কোনো কঙ্কাল বা এরকম ভৌতিক কিছু থাকে, তুই ওই ওই বইটাকে তুই ধরে বসে থাকবি। আর দ্বিতীয়, তুই বই পড়তে ভালোবাসতিস, যেটা কিনা আমার না তোর বাবার আছে না আমার আছে। এইটা আমার যতটা মনে হয়, এবার আমি ভুল হতে পারি, যে এই কয়েকটা জিনিস যেটা কিনা প্রত্যেকটা বাচ্চার মধ্যে থাকে, যে কিছু কোয়ালিটি যেটা কিনা ও না বাবার থেকে পায় না মায়ের থেকে পায়, সেটা আগের জন্ম থেকে নিয়ে আসে। তো হতে পারে আগের জন্মেও আমি এইসব জিনিসের মধ্যেই ছিলাম, তাই জন্য জিনিসটা এসেছে।
এই যে প্যারানর্মাল ওয়ার্ল্ডের যে জার্নিটা, হুম। এটা তুমি কোনটাকে বেশি প্রাধান্য দাও? মানে সেটা গেজেট বেস না স্পিরিচুয়ালিটির দিক থেকে দেখতে গেলে, যদি সেটাকে আরো ভালো করে এক্সপ্লেন করা যায়? যদি প্যারানর্মাল ইনভেস্টিগেশন বলি, তাহলে অবভিয়াসলি জিনিসটাকে তোমাকে মানে প্রুফ দিতে হবে লোককে, যে তুমি যেটা দেখছো, তুমি যেটা অনুভব করছো, সেটা যে জেনুইন, সেটা তুমি কি করে বোঝাবে। সেটার জন্য তো গ্যাজেটের উপযোগিতা আছেই, হুম। কিন্তু ওই গ্যাজেটগুলো মানে কতটা জেনুইন, বা ওই গ্যাজেটগুলো শুধু কতটা এরর আসছে সেটাও দেখা তো জরুরি। তো দুটো জিনিসই জরুরি, মানে দুটোকেই মিক্স অ্যান্ড ম্যাচ করে চালাতে হয়। কোনো একটার উপর পুরোপুরি নির্ভর করলে সমস্যা হয়ে যায়। আধ্যাত্মিকতার উপর পুরোপুরি নির্ভর করে দিলে লোকে নেবে না, গ্যাজেটের উপরও বেশি বিশ্বাস করলে গ্যাজেট ভুলও দেখাতে পারে। ইএমএফ ডিটেক্টরই নর্মাল মোবাইলের কাছে আসলে সিগন্যাল শুরু করে দেয়, তাই জন্য। আমি যদি তোমাকে বলি যে চারটে এমন গেজেটসের নাম বলো, হুম। যে চারটে গেজেটস ছাড়া আজকের ডেটে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করা ইম্পসিবল, তুমি কোন চারটে গেজেটসের কথা বলবে? প্যারানর্মাল ইনভেস্টিগেশন করার জন্য সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট গ্যাজেটগুলো থাকে, আমি ইএমএফ মিটারের নাম নেব না, হুম। কারণ ওটা সবাই ইউজ করে। একটা তো চাই আপনার হচ্ছে নাইট ভিশন ক্যামেরা, একটা সাউন্ড রেকর্ডার, এই দুটো লাগবেই। না হলে আপনি আপনি এমন কিছু হয়তো যেটা আপনি দেখতে পাচ্ছেন না, বা হয়তো আপনি দেখছেন কিন্তু অন্য কেউ দেখতে পাচ্ছেন না, সেটাকে আপনি রেকর্ড করে 10টা লোককে দেখাবেন কি করে। সেটার জন্য এই দুটো জিনিস লাগবেই। আর এছাড়া যদি দুটো জিনিস বলেন, তাহলে বলবো মনের জোর, এটা তো সব থেকে বড় বেশি জরুরি। আর নিজের একটা স্পিরিচুয়াল হোক কি যে কোনো ধরনের হোক, একটা প্রোটেকশন টাইপের নিয়ে নেওয়া। কারণ অনেক সময় দেখতাম যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে গেছি, কারো না কারো শরীর খারাপ হয়ে গেছে, হয় ক্যামেরাম্যানের শরীর খারাপ হয়ে গেছে, নয়তো কোনো টিম মেম্বারের শরীর খারাপ হয়ে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে, এরকম হতো। কি কারণে হতো সেটা আমি জানি না। তার মানে তুমি ইনডাইরেক্টলি হোক বা ডিরেক্টলি হোক, তুমি বললে যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে গেলে একটা প্রোটেকশন খুব দরকার। অবশ্যই। সেটা আমরা দেহবন্ধন বলি বা কোনো কবচ হোক, হুম। যেটাই হোক, যার যেটা বিশ্বাস আছে সেই ধরনের দেহবন্ধন, হুম। প্রোটেকশন। হুম। 2 নম্বর হচ্ছে তুমি বললে ক্যামেরা আর তোমার রেকর্ডার। হুম। রেকর্ডার বলতে কোন রেকর্ডারকে তুমি মিন করতে চাইছো? যেটা যে রেকর্ডার বলতে ভালো একটা রেকর্ডার, মানে যে কিনা ভয়েস লো রেকর্ডার। লো কোয়ালিটি, আচ্ছা, মানে লো লোয়ার ফ্রিকোয়েন্সি যে সাউন্ডগুলো হুম। রেকর্ডিং করতে হুম। পারবে, হুম। মানে এবার বিলো 16 হার্টজ হুম, যে সাউন্ডগুলো। এবার যখন আমি টিমে ছিলাম তখন তো গ্যাজেটের ডিপার্টমেন্ট আমার ছিল না। হুম। আমার ডিপার্টমেন্ট মোস্টলি ছিল হচ্ছে গিয়ে মানে স্টাডি করা, আত্মাদের নেচার কিরকম, এই কিরকম, কোন জায়গাতে প্যারানর্মাল ইনভেস্টিগেশন মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিটা আদৌ রিয়েল কিনা সেটা দেখা। গ্যাজেটের ডিপার্টমেন্ট অন্য যে ছিলেন সে দেখতেন। তোমার, তুমি যে কথাটা বললে মানে আত্মাদের নেচার জাস্টিফাই করা বা হুম। এগুলোকে, তুমি কোনো কেস রেফারেন্স দিয়ে আমাকে বুঝিয়ে বলতে পারবে এটা, যে একটা এরকম কেস যেটায় তুমি এই রোলটা প্লে করেছো? যেমন কিনা বেহালায় যখন ছিল, হুম। বেহালা ইনভেস্টিগেশনের সময়তে, যেখানে কিনা ক্যামেরাতেও ধরা পড়েছিল ডসের, হুম। ঠিক আছে, ওইখানে আমাকে আইসোলেশন একটা করতে হয়েছিল, আইসোলেশন, যেখানে কিনা পুরো বিল্ডিংটাতে মানে ওই পুরো বাড়িটার মধ্যে আমাকে একা রাখা হয়েছিল অ্যালং উইথ দ্য ক্যামেরা, ঠিক আছে। ওই সময় আমি মানে আমার কাজ ছিল হচ্ছে কি প্ল্যানচেটের সময় যেরকম ডাকা হয় আত্মাকে, সেরকম ডাকতে হয়েছিল। ওই সময় কাঁধের কাছে কিছু একটা ঠান্ডা আমি অনুভূতি পেয়েছিলাম, কিন্তু ওটা ক্যামেরাতে সেরকম ভাবে কিছু দেখা যায়নি স্পষ্টভাবে। কিন্তু যখন ভয়েস গুলোকে মানে করা হয়েছিল, সাউন্ড রেকর্ডারে যখন ভয়েসটাকে ব্রেকডাউন করা হয়েছিল, সেই সময় ঘরের মধ্যে আরো একজনের পায়ের আওয়াজ সেই আশেপাশেই শোনা গেছিল, যখন কিনা পুরো বিল্ডিংটা খালি ছিল। আচ্ছা, তুমি লাইফে কতগুলো স্পট ইনভেস্টিগেট করেছো এখনো পর্যন্ত? এখনো অবধি 20-24টা ইনভেস্টিগেশনে আমি ছিলাম, ঠিক আছে। ডসের সাথে 10টা কি 11টা, আর ইন্ডিপেন্ডেন্টলি কয়েকটা ছিল। মানে সমস্ত গ্যাজেটস তোমার কাছে আছে তার মানে কাজ করার গ্যাজেটস মতো? যখন আমি ডস ছেড়ে দিই, গ্যাজেটস আমার কাছে ছিল না।
আমি নিজে উইদাউট এনি গ্যাজেট জাস্ট নিজের ফোনের ক্যামেরা নিয়ে বেরোতাম কিছু রেকর্ড করার জন্য, কিছু যদি পেয়ে যাই। কারণ আমি বিশ্বাস করতাম যদি কিছু মানে সাবস্ট্যান্সিয়াল না থাকে, যেটা কিনা মানে নর্মাল লোক না দেখতে পাচ্ছে, তাহলে ওখানে গিয়ে বা ওখানে কিছু রেকর্ড করে আমি গ্যাজেটের কিছু নর্মাল পাবলিকের সাথে আমি কানেক্ট করতে পারবো না। নর্মাল পাবলিক এই গ্যাজেটগুলোর আধা কিছু বুঝবেই না। আর সেরকম যদি ডেঞ্জারাস কিছু থাকে তাহলে তার গ্যাজেটের থ্রু দিয়ে কমিউনিকেট করার দরকার পড়বে না, সে এমনি কমিউনিকেট করবে। ওকে, তার মানে তুমি বলতে চাইছো যে ফ্রিল্যান্সিং যখন করেছো তুমি জাস্ট মোবাইল ক্যামেরা নিয়ে গেছো, গিয়ে হুম। দেখার চেষ্টা করছো। কোনোদিন কোনো কিছু ফেল, কোনো এনকাউন্টার, কোনো স্টোরি কিছু হয়েছে তোমার সঙ্গে যে এরকম তুমি বেরিয়েছো একা, তারপরে তুমি এরকম কিছু অনুভূতি ফিল করেছো বা কিছু লক্ষ্য করেছো, কিছু দেখেছো? 100টা কেস যদি ধরা যায়, 100-র মধ্যে 99% এগুলো হয় হয় ভুল বোঝাবুঝি, নয়তো মানসিক কোনো প্রবলেম, নয়তো সাধারণ কোনো জিনিসকেই ভুল ধারণা করে মানে মানুষের ভয়টা, মানুষ এত বেশি ভয় পেয়ে যায় ওই আবহাওয়ার মধ্যে, যে কোনো সাধারণ কোনো পাতার ভেতর দিয়ে হয়তো হাওয়া যাচ্ছে সেটাকে কান্নার আওয়াজ ধরে নিল, এরকম হয়। আমি ব্যক্তিগতভাবে এই সবগুলোই দেখেছি, আর এগুলোকে আমি সাবস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে মানি না, ঠিক আছে। আর যে ভয়েসের ব্যাপারটা বললাম, এখানেও সেম জিনিস। র্যান্ডম ভয়েস যদি স্ট্রেসের মধ্যে থাকি, তাহলে র্যান্ডম ভয়েসের মধ্যেও আমরা প্যাটার্ন খুঁজে পাই, ঠিক আছে। যেরকম যদি একটা এক্সাম্পল দাও। এই ধরুন, আহ, যদি কখনো কোনো গ্রামের দিকে যান, তখন দেখবেন যে নারকেল গাছ বা বাঁশ বনের মধ্যে দিয়ে যখন হাওয়া যাবে, তখন ওর ভেতর দিয়ে মানে একটা আওয়াজ টাইপের তৈরি হয়, মানে শুনে মনে হবে যেন কোনো বাচ্চা কাঁদছে, ওরকম ধরনের। ওটা যদি আপনি ভয়েসে রেকর্ড করে নিয়ে আসুন, ঠিক আছে, আপনার ওই র্যান্ডম ভয়েসের মধ্যে মনে হবে যেন কোনো শব্দ লুকিয়ে আছে, ঠিক আছে। এরকম হয়। যেই মানুষটা স্ট্রেসের মধ্যে আছে, সে র্যান্ডম হোয়াইট নয়েজওয়ালা স্ক্রিনে কোনো প্যাটার্ন দেখতে পাবে। তাই জন্য মানুষ যখন স্ট্রেসের মধ্যে থাকে বা প্রবলেমের মধ্যে থাকে, ডাউন ফিল করে, সেই সময় তাদের মধ্যে ঈশ্বরের প্রতি, ঈশ্বরকে বিশ্বাস করার প্রবণতাটা বেড়ে যায়, কারণ তখন তারা র্যান্ডম জিনিসের মধ্যে প্যাটার্ন খুঁজে পায়। ওকে, এখন বর্তমান যে সমাজ ব্যবস্থা, হুম। তাতে এই প্যারানর্মাল ইনভেস্টিগেশন এখন বহু লোক করছে, হুম। ঠিক আছে, কেউ জেনে করছে, কেউ না জেনে করছে, আমি সেই সমস্ত তর্ক হুম। হুম। বিতর্কে যাচ্ছি না। হুম। আহ, কোথাও গিয়ে তোমার মনে হয় যে না জেনে করার জন্য জিনিসটাকে মিসলিড করা হচ্ছে, জেনে করলে ভালো হতো? বা কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এটা এখন শুধুই একটা ব্যবসার জায়গায় পরিণত হয়েছে? দুটোই হয়েছে, দুটোই। না জেনে মানুষ যখন কিছু কোনো এনার্জিকে নিজের বাড়িতে নিয়ে আসে, সেই জিনিসটার জন্য একটা, এবার হতে পারে এমন কোনো জায়গা আপনি ভিজিট করলেন যেখানে কিনা হয়তো আপনি কিছু সেন্স করলেন না, কিন্তু কোন জিনিসটা, কিন্তু হয়তো ওই ওই জায়গার যে জিনিসটা আছে, কোনো এন্টিটি আছে, সে হয়তো আপনার সাথে আপনার বাড়ি অব্দি চলে এলো। এবার সে ওখানে গিয়ে কিরকম ধরনের তাণ্ডব নৃত্য করবে সেটার জন্য তো আপনি তৈরি নন না। তো এই জিনিসগুলো উইদাউট প্রোটেকশন চলে যাওয়া, উইদাউট কোনো চলে যাওয়া, গ্যাজেট চলে যাওয়া, এগুলো একটু সমস্যা হয়ে যায়। যদি প্রোটেকশন ছাড়া চলে যায়, তখন জিনিসটা বাড়ি অব্দি চলে আসে। আমার সাথে হয়েছিল একবার, একটা বাচ্চা ছেলের আত্মা বাড়িতে চলে এসেছিল, সেটা আমি অনুভব করেছিলাম। দেন দ্বিতীয় জিনিসটা হচ্ছে গিয়ে, যেটা কিনা এটা একটা কমার্শিয়ালাইজেশনের জায়গায় অবশ্যই চলে গেছে, যে এমনও, এটা শুধু এটা ভারতে বলে নয়, বিদেশি প্যারানর্মাল ইনভেস্টিগেটররাও এমন অনেক আছে, বড় বড় প্যারানর্মাল ইনভেস্টিগেটররা, যারা কিনা জাস্ট নিজেদের ভিউয়ারশিপ বাড়ানোর জন্য তারা ফেক জিনিস দেখানোটাকে করে, প্রমোট করছে। প্রমোট করছে। এবার হয়তো ওরা স্টার্ট করেছিল ভালো ইন্টেনশন দিয়ে, যে আমরা জিনিসগুলোকে ডিবাঙ্ক করবো, সত্যিটাকে বাইরে আনবো, কিন্তু পরে অবভিয়াসলি কোনো জিনিস যখন আপনি গ্রো করতে চাইবেন, আপনিও আশা করবেন যে আপনি যে জিনিসটা ভালোবাসেন সেখান থেকে কিছু আপনার আয় হোক। সেই আয়ের উপার্জনটার তো একটাই উপায়, সেটা হচ্ছে থ্রু সাম বিগ প্রোডাকশন হাউস, আর তারা তো নিজের ভিউয়ারশিপটা দেখবে। তো উপর থেকেও প্রেশার আসে, যার জন্য কিনা জিনিসগুলোকে অ্যাকর্ডিংলি চেঞ্জ করতে হয়। এই ধরো প্যারানর্মাল ইনভেস্টিগেশন আমরা যারা করি, হুম। তুমি করেছো, তোমার একটা প্যাটার্ন আছে, আমি করেছি দীর্ঘদিন যাবত, আবার এখন শুরু করেছি হুম। একটা নির্দিষ্ট প্যাটার্নে। অনেকেই বলে
তোমার কি ভয় লাগতো না? আমাকে অনেকে পার্সোনাল জিজ্ঞেস করেছে যে তোমার কি ভয় লাগে না তুমি এই সমস্ত কাজগুলো করো? তা আমি কোনোদিন এটাকে বুঝিয়ে বলতে পারিনি কাউকে। হুম। তো আমার খুব ইচ্ছা ছিল কোনোদিন একটা প্রপার প্যারানর্মাল ইনভেস্টিগেশনের সঙ্গে যারা যুক্ত তাদেরকেই জিজ্ঞেস করে দেখবো তোমাদের কি ভয় লাগে। ভয়, এটা খুব ভালো প্রশ্ন। আমার তো কখনো এরকম মানে মনে হয়নি। একটা দুটো ব্যাপার আছে, ভয়টার জন্য না একটা আবহাওয়া দরকার, যেখানে আমি জানি যে এখানে ভয় পেতে পারি, হুম। সেখানে মাইন্ড অটোমেটিক্যালি আমাদেরকে তৈরি করে নেয় যে ভাই আমরা একটা পুরো বাড়িতে যাচ্ছি, চারিদিকে জঙ্গল আছে, এখানে ভূত প্রেত না থাকুক, সাপ খুব থাকতে পারে, অসামাজিক অ্যাক্টিভিটি থাকতে পারে। হুম। আমাদের অলরেডি ব্রেন এটা আমাদের বডিকে বলে দিচ্ছে, তো এখানে ভয় পাওয়ার কোনো অত চান্স নেই। ভয়টা তখন লাগে যখন কিনা জিনিসটা আমাদের বাড়ির ভেতরে হয়, যে জায়গাটাতে আমরা কমফোর্টেবল, মা বাবার মাঝখানে, ঠিক আছে? আপনি বাড়িতে সবকিছু বন্ধ করে, লাইট ফাইট বন্ধ করে বসে আছেন, হুট করে লাইট পাখা সব কটা একসাথে অন হয়ে বন্ধ হয়ে গেল, আপনার চোখের সামনে সুইচটা অফ হলো, অন হলো, ঠিক আছে? ওইটাকে বলে ভয়। কারণ আপনি বাইরের লোক, বাইরে যাই কিছু করবেন, আপনি শেষে বাড়ি ফিরে আসবেন, বাড়ি ফিরে এসে নিজেকে সেফ ফিল করবেন। কিন্তু ওই জায়গাটাতে যখন কিছু একটা ঢোকে, তখন আসল ভয়টা লাগে। যে এখন তো তুমি তন্ত্র নিয়ে কালচার করছো, এখন যদি তোমাকে দুটো পথ সামনাসামনি রেখে দেওয়া হয়, প্যারানর্মাল অ্যাক্টিভিটি এবং তন্ত্রচর্চা, হুম। কোনটাকে তুমি প্রথম প্রেফারেন্স দেবে এবং কেন? আমি আধ্যাত্ম দিকেই যেতে চাইবো। আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটির দিকে অত বেশি প্রেফারেন্স দিই না এখন। আগে দিতাম, কারণ তখনও আমার মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটির দিকে থেকে বেশি আমার ক্রিপ্টোজোলজি দিকে যাওয়ার ইচ্ছা বেশি হুম। ছিল। আমি 10-এ থাকাকালীনও দেবরাজকে বলেছিলাম যে একবার যদি পারো তাহলে সিকিমে গিয়ে ইয়েটির একটা কিছু করার চেষ্টা করতে পারো। বলেছিল যে প্ল্যানিং আছে, ফান্ডিং পেলে আমরা অবশ্যই যাব। তো ওইটাই আমার মেইন ছিল। প্যারানর্মাল ইনভেস্টিগেশনের প্রতি আমার সেরকম কোনো ইয়ে ছিল না। কিন্তু হ্যাঁ, আধ্যাত্ম সাধনাকেই বা তন্ত্র সাধনা বলো, আধ্যাত্ম সাধনা বলো, ভক্তি সাধনা বলো, ওটাকেই আমি এখন মেনে নিয়েছি। কারণ আমার আমি এটা মনে করি ব্যক্তিগত জীবনে এই দিকে অনুভূতিগুলো বেশি পাওয়া যায় ওদিকের থেকে। যদিও লোকে বলে যে যেহেতু প্রেতাত্মারা এই জগতের সাথে বেশি জড়িত, এই জগতে বেশি হয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এদিকে অনুভূতিটা বেশি পেয়েছি। এই যে আধ্যাত্মবোধ, হুম। এই আধ্যাত্মবোধ তো প্রত্যেকটা মানুষের সমান নয়, এবং এই না। আধ্যাত্মবোধ আধ্যাত্ম চর্চা করতে গেলে জীবনে একটা গুরুর দরকার পড়ে। হুম, হুম। আমি অফ ক্যামেরা যখন তোমার সঙ্গে আলোচনা করলাম, তুমি বললে না তুমি এখনো কোনো গুরুর সন্ধান পাওনি, হুম। তবুও তুমি এগিয়ে যাচ্ছ। হুম। তো তুমি যখন তন্ত্রচর্চা করবে, সেটা যেটাই করো, মানে কোনো একটা দিক কি তুমি বেছে নিয়েছো যে আমি পার্টিকুলার এই দিকটা ধরেই তন্ত্রচর্চা করবো, মানে শক্তিমন্ত্র নিয়ে করবো কি? দেখো, বৈষ্ণবদের মধ্যেও তন্ত্রচর্চা আছে, হুম। বৌদ্ধিস্ট লামা যারা, তাদের মধ্যেও একটা তন্ত্রের প্যাটার্ন আছে, হুম। কাশ্মীরেও একটা নিজস্ব তন্ত্রের প্যাটার্ন আছে। হুম। তো তুমি কোন তন্ত্রের প্যাটার্নটাকে ধরে প্র্যাকটিস করার জন্য এগিয়ে যেতে চাইছো? কোনো প্ল্যান করেছো? আমার আপাতত কোনো প্ল্যান নেই। আমি নিজে মায়ের ভক্ত। হুম। আমি মায়ের নাম করে যাই। কারণ নামের মধ্যেই সবকিছু আছে। আপনি যদি নামটা নেন ঠিকভাবে, তাতেই আপনি সবকিছু পেয়ে যাবেন। আর অনেকে এটা বলে যে আমি এখনো গুরু পাইনি, আমি কি করে কি করব, আমি কোনো সাধনায় কেন ঢুকবো, কোনো গুরু পাইনি। নামটা নিক, প্রত্যেকদিন এক নাম জপ করুক, যেই ভগবানের ইচ্ছা, ভগবান না নিক, নিজের নাম নিক। রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন যে তুই গাড়ল গাড়ল জপ করে, তাতেও তোর হয়ে যাবে। যে যেই পথে আছে সেই পথে, যে যেইটা বিশ্বাস করে সেই পথেই ওর হবে। কাউকে অন্য কাউকে এসে মানে এরকম নয়। গুরু যখন চাইবে, ঈশ্বর যখন চাইবে তোমার জীবনে গুরু আসুক, তখন গুরু আসবে। তবে তার জন্য বসে থাকবো কেন? ইন ফিউচার যদি কোনো জায়গা থেকে তোমার প্যারানর্মাল ইনভেস্টিগেশনের জন্য ডাক পড়ে, হুম। সেটা ফ্রিল্যান্সিং হোক তোমার বা কোনো টিমের তরফ থেকে, তুমি কি কাজ করতে চাইবে? সেটা দেখা যাক, নির্ভর করছে কিরকম ধরনের প্যারানর্মাল ইনভেস্টিগেশন। কিরকম কিরকম ক্রাইটেরিয়াগুলোকে তুমি প্রায়োরিটি দাও? আমার প্রায়োরিটি স্পিরিচুয়ালিটিকেই থাকবে প্রত্যেকটা সময়। এখন যদি কেউ বলে যে হ্যাঁ নিধি বনে গিয়ে
প্যারানর্মাল ইনভেস্টিগেশন করবে, বা প্যারানর্মাল ইনভেস্টিগেশন নয়, মানে রাত জেগে কোনো সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটি আছে কিনা ওখানে দেখার চেষ্টা করবে, অবভিয়াসলি আমি যাব। কিন্তু হ্যাঁ, এখন যদি কেউ বলে ভানগড়ে যাব বা ওখানে যাব, না, আমার ইন্টারেস্ট নেই। আমি যেখানে আধ্যাত্মিকতা আছে সেখানে যাব। আধ্যাত্মিকতা আছে, দেখো প্যারানর্মাল ওয়ার্ল্ডের মধ্যে তুমি আধ্যাত্মিকতাকে যদি ধরে আনো তাহলে তো আমি বলবো মানে ঠিক জিনিসটাকে জাস্টিফাই করা হবে না। তার কারণ হচ্ছে তুমি এসোটেরিকের আন্ডারে সবই আনতে পারো, হুম কিন্তু যখনই তুমি বলছো প্যারানর্মাল, হুম সামথিং ইজ অ্যাবনর্মাল বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন, হুম হুম তো তখন তো সেটা দেখতে গেলে সেটা স্পিরিটই আসবে, স্পিরিট ওয়ার্কই আসবে। সেটা তুমি নিধিবনে পাবে কি করে? নিধিবন হচ্ছে যেটা এখনো পর্যন্ত বলা যায় বৃন্দাবনের নিধিবন হচ্ছে রাত্রিবেলা একটা সার্টেন টাইমের পরে ওখানে শ্রীকৃষ্ণ মহাপ্রভু এসে ওখানে প্রত্যেকদিন ওনার রাসলীলা করেন। হুম তো সেখানে তো যাওয়াই বারণ। হুম তো যদি তুমি আধ্যাত্মিকতাকে প্রেফারেন্স দাও হুম তাহলে তো ওখানে নিধিবনের যে বৃন্দাবনের যে মেন পুরোহিত তিনিও তো নিধিবনে রাত্রিবেলা যান না। হ্যাঁ, তো জানি। তুমি যদি তাহলে প্রায়োরিটি দাও তাহলে তুমি নিধিবনে যাবে কি করে? আর যদি তুমি না দাও, তুমি যদি হুম। নাস্তিক হও বা প্যারানর্মাল কিছু তুমি দেখতে যাও তাহলেই তুমি নিধিবনে যাবে, নাহলে তো যাওয়াটা ঠিক যে আমার কাছে নাস্তিক হবে, জাস্টিফাই যে হলো না নাস্তিক ব্যাপারটা। হবে সে প্যারানর্মালি বা বিশ্বাস করবে কেন? এরকম অনেকেই আছে হয়তো তাহলে সে ওইটাকেই জাস্টিফাই করার জন্য, বোঝানোর জন্য যাবে যে এই ধরনের কিছু হয় না। তো যাক না, যাক, আমি তো চাই যাক। ওটাকে যদি বোঝানোর জন্য কেউ যদি না যেতে মানে প্রুফ করার জন্য যে কিছু নেই, তাও তো সে প্রশ্ন করছে। নাস্তিক মানে কি? যে কিনা কোনো কিছুকে উইদাউট কোয়েশ্চেনিং বিলিভ করবে না। ঠিক আছে, ওটা তো সবারই হওয়া উচিত। অন্ধবিশ্বাসকে কেউ প্রশ্রয় আমি কখনো প্রশ্রয় দিইনি। আমার বাড়িতেও যদি কখনো কোনো কোনো দেবী দেবতার এরকম পুজো করার হয়, যে যেটাকে না সবাই বলেছে এইটা পড়তে হবে, এইটা পড়লে তোর ভালো হবে, এইটা করলে রাগ কমে যাবে, আমি বিশ্বাস করি না। আমার যদি ঈশ্বরের ওপর বিশ্বাস আছে, তাহলে আমি অন্য কোনো জ্যোতিষী বা একে দেখাবো কেন? কোনো কবচ টবচ বা এরকম ইয়ে টিয়ে ধারণ করবো কেন? আমার ঈশ্বর আছে, উনি যা চাইবে হবে। গীতায় লেখা আছে সব সমর্পণ করে দাও। আচ্ছা, এই যে তুমি বইটা যেটা লিখেছো, হুম। এটার মূল বক্তব্য কি বইটার? এবং এই ইচ্ছাময় যে নামটা দিয়েছো, হুম। নামটা দেওয়ার পেছনে কারণটাই? আসলে বইটা লেখার সময় আমি চেয়েছিলাম যে এমন একটা বই হোক যেখানে কিনা মা কালীর সাধনা রিলেটেড বা মা কালীর মন্দিরগুলো রিলেটেড কোনো একটা বই, এমন বই হোক যেখানে কিনা ছবি থাকবে। তো এটা লাইক ছবিতে রামায়ণ, ছবিতে মহাভারত যেরকম হয় সেরকম টাইপের একটা বই, যেখানে কিনা কালী পুজো নিয়ে লেখা আছে, বিভিন্ন কালী মন্দির নিয়ে লেখা আছে, আর তাদের সাথে রিলেটেড যে ঘটনাগুলো আছে, তাদের স্থাপন কিভাবে করা হয়েছিল সেটার ঘটনা। রামকৃষ্ণ ঠাকুরের একটা ছোট্ট জীবনী দেওয়া আছে, বামাখ্যাপার, ভবা পাগলার, এবং বিভিন্ন যারা যারা কালী সাধক আমাদের বাংলায় জন্মেছেন তাদের ব্যাপারে একটু ছোট্ট করে দেওয়া আছে। নাম দেওয়ার সময় আমি ভাবছিলাম, কারণ মায়ের তো এতগুলো নাম আছে, আমি চেয়েছিলাম মায়ের নামে একটা নাম হোক। তো আমারই একজন বন্ধু বললো ইচ্ছাময় দিয়ে দেয়, তারপর তার ইচ্ছা যদি হয় বই চলবে, না চললে চলবে না। তো শেষে তো 2023-এর বইমেলাতে এটা ইয়েতে গেল, ন্যাশনাল লাইব্রেরি থেকে একজন ভদ্রলোক এসেছিলেন, তার বইটা ভালো লাগলো, তিনি নিয়ে গেলেন 2টো কপি নিজের ইয়েতে রাখবে বলে। উম, এই যে ইচ্ছাময় যে বইটা, হুম। মূলত তুমি তো বললে কালী, এখানে তন্ত্রের পার্ট কতটা কতটা তুমি তুলে ধরেছো? মানে তন্ত্রের পার্ট বলতে এটার মধ্যে কি আছে? তন্ত্রের পাঠ বলতে এখানে সেরকম কিছু ধরিনি আমি, কারণ ওটাকে আমি এরকম বইয়ের মধ্যে দিয়ে প্রকাশ করতে চাই না। আচ্ছা। কারণ আজকাল যদি আপনি দেখেন তন্ত্র নিয়ে লেখার প্রচুর লোক এসে গেছে। আপনি কলেজ স্ট্রিটে গেলে তন্ত্রোক্ত জগদ্ধাত্রী পুজো, তন্ত্রোক্ত বীরাচারী তারা পুজো, বহু আছে। আমি ওই পুজো, আর যারা নর্মাল পাবলিক হবে তারা কেউই এরকম পড়ে যদি রিচুয়াল করতে যায়, ওদের মাথায় কিছু ঢুকবে না। ষোড়শোপচার, পঞ্চোপচার, করাঙ্গনাশ, মাতৃকানাশ, এগুলো ওরা বুঝতে পারবে না। আমি তাই জন্য ওসব রাখিনি। আমি শুধু জেনারেল যেটা রেখেছি, যে ওই যে ভূত চতুর্দশীর মানেটা কি, তারপর যে শাক খাওয়া হয় 14 শাক, সেটা কেন খাওয়া হয়, 14 শাক কি কি, সেগুলো রেখেছি। আচ্ছা, এই বইটা যদি আমাদের যারা অডিয়েন্স আছে তারা যদি কিনতে চান, এই বইটা কোথায় কোথায় পাবেন এটা কি করে অ্যামাজনে কিনবেন? আছে, ফ্লিপকার্টে আছে। এছাড়া আমাকে ব্যক্তিগতভাবে সম্পর্ক করলে আমার কাছে তো আছি,
এগুলো আমি আচ্ছা, এর পরে কি আর কোনো বই লেখার প্ল্যান আছে? আমি এখন যেই বইটা লিখছি সেটা হচ্ছে পঞ্চাননের উপর একটা বই লিখছি, পঞ্চানন ঠাকুর, যিনি কিনা কলকাতার রক্ষক দেবতা, কলকাতার ভৈরব যাকে বলা হয়। যেমন কাশীর কোতোয়াল কাল ভৈরব, সেরকম কলকাতার রক্ষক হচ্ছে গিয়ে আমাদের পঞ্চানন্দ ঠাকুর। হুম। সাউথ কলকাতা এমনকি নর্থ কলকাতার বিভিন্ন জায়গাতে ওনার মূর্তি দেখতে পাবেন। এমন সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, চব্বিশ পরগনা জেলাতে ওনার আগে তো বহু পুজো হতো, এখন তাও কমে গেছে, কিন্তু হয়। উনি রক্ষক দেবতা, উনি যতক্ষণ আছেন বহিরাগত কোনো শক্তি আমাদের বাংলায় ঢুকতে পারবে না। ইদানিং ওনাকে মানুষ, সাধারণ মানুষ ভুলতে বসেছে, মানে পুজো একদমই কমে এসেছে, হাতে গোনা কয়েকটা মন্দির আছে, তাই জন্যই হয়তো বহিরাগত খবরে যেরকম আসে যে বাইরের থেকে লোকেরা বাংলায় ঢুকে পড়ছে, সেরকম হচ্ছে। আর আহ, পঞ্চানন ঠাকুরের যে নিয়মে পুজো করা উচিত, মানে প্রপার তান্ত্রিক নিয়মে, যেমন মা কালীর পুজো যেমন বাড়িতে করা, মানে প্রপার যে বামা কালী বা শ্মশান কালী যারা আছে তাদের যেমন বাড়িতে পুজো করা যায় না, পঞ্চাননেরও সেমন বলি দিয়ে মদ মাংস এইসব দিয়ে যে পুজোটা হয় সেটা বাড়িতে করা যায় না, সেটা গোশালা বা তিন মাথার মোড় এরকম জায়গাগুলোতে করতে হয়। তো সেরকম নিয়মে আমি এখনো অবধি কোনো মন্দির, মানে খুবই কম দেখেছি যেখানে কিনা এরকম বলি দিয়ে পুজো হয়। একটা মানে নদিয়ার দিকে একটা মন্দির আছে, সেখানে হয়, আর হরিপালে হয়। এছাড়া যে কল্যাণপুরের কাছে যে মন্দিরটা আছে সেটা খুব মানে জাগ্রত, ওখানে ওরকম তান্ত্রিক মতে পুজো না হলেও ওখানে এখনো বাবা পঞ্চাননের একটা অনুভূতি পাওয়া যায়। ওটা এমন একটা জায়গা যেখানে কিনা আপনি আধ্যাত্মিক অনুভূতি তার সাথে ভৌতিক অনুভূতিও পেতে পারেন। ওই জায়গাটা যেমন? জায়গাটা জঙ্গলের মাঝে, হুম। আর পুরো গাছের কোটরের ভেতরে বাবার মন্দিরটা আছে। গাছের ভেতরে, গাছটাই মন্দির, গাছের ফোকরের ভেতরে ওনার মূর্তিটা রাখা। ওনার বাহন হচ্ছে প্রেত। আর যদি আপনি মানে রাত্রিবেলায় নাকি বলা হয় ওই মন্দির থেকে নাকি ঘন্টার আওয়াজ শুনতে পাওয়া যায়। ওখানে পুজো কে করে কারা করে কেউ জানে না, কিন্তু বাবার পুজো ওখানে হয়। পঞ্চানন্দের অনুচর হচ্ছে গিয়ে ভূত প্রেতেরা, তো তারা আসে পুজো দিতে, এটা বিশ্বাস সাধারণ লোকেদের। কেউ রাত কাটায়নি ওখানে। তো এরকম যদি প্যারানর্মাল ইনভেস্টিগেশন হয় যে পঞ্চানন্দের মন্দিরে গিয়ে রাত কাটিয়ে কেউ আসবে দেখার জন্য যে কোনো সত্যিকারের প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে কিনা, তাহলে আমি থাকবো। ওকে, এটা তো অনেকক্ষণ ধরে আমরা আলোচনা করলাম এই ব্যাপারগুলোকে নিয়ে। হুম। তো আবার একটু প্যারানর্মাল ফিল্ডের দিকে ফিরে যাই। এই যে তুমি 20-22টা মতন ইনভেস্টিগেশন করেছো, হুম। এইটার মধ্যে সব থেকে ভয়ঙ্কর অনুভূতি তোমার কোথায় হয়েছিল এবং কেন? এই যে এতদিন যাবত তুমি যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করেছো, সেখান থেকে তুমি কি শিখেছো এবং আহ, এখন যারা ইয়াং জেনারেশন যারা এটার হুম। উপরে ঝোঁক দিচ্ছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দিতে চাও? প্রথমে আসি একটা ঘটনা নিয়ে, যেটা কিনা সব থেকে ভয়ঙ্কর আমার মনে হয়েছে, যেখানে কিনা মানে আমি বলবো যে আমি ওখানে গিয়ে কিছুই পাইনি, ঠিক আছে। কারণ ওখানে যখন গেছিলাম জায়গাটা পুরোপুরি জঙ্গলের মধ্যে, ঠিক আছে, হাতি বাগানের ওদিকটায়, শহরের মাঝখানে যে এরকম একটা পুরো বাড়ি জঙ্গলাকীর্ণ হয়ে থাকবে হুম। সেটা আমি ভাবতে পারিনি। গেছিলাম, কিন্তু ওখানে কোনো ভূত প্রেতের থেকে বেশি অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস বেশি ছিল। আচ্ছা। হ্যাঁ, কারণ আমার মনে হয় ভূত প্রেতের থেকে বেশি মানুষ সব থেকে বেশি ভয়ঙ্কর। ওদের থেকে একটা সমস্যা তৈরি হয়েছিল যেখানে কিনা আমার মনে হয়েছিল যে আজ হয়তো বাড়ি ফিরতে পারবো না আমি আর। এছাড়া ওখান থেকে ওখান ওখানে ছাড়াও আরো কয়েকটা জায়গায় গেছিলাম যেখানে কিনা এরকম সেম সিচুয়েশনে আমায় পড়তে হয়েছে। তো মেন ভয়টা কিন্তু প্রেতাত্মাদের থেকে নয় বা প্যারানর্মাল অ্যাক্টিভিটির থেকে নয়। মেন ভয়টা আপনাদের মানে যারা প্যারানর্মাল ইনভেস্টিগেশনে যাচ্ছে তাদের দুটো জিনিসে রাখতে হবে। এক হচ্ছে গিয়ে এইসব জায়গা যেগুলো কিনা ভৌতিক বলে প্রচার করা হয়, সেখানে কিন্তু অনেক সময় ইচ্ছে করে প্রচার করা হয় যাতে কিনা ওখানে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসগুলো থাকতে পারে বা কাজ করতে পারে। তো ওখানে যখন আপনারা যাচ্ছেন আগে ওই জায়গাগুলোর ব্যাপারে জেনে নিয়ে বা প্রপার প্রোটেকশন, নট অনলি স্পিরিচুয়াল বাট অলসো নিজের শারীরিক প্রোটেকশন নিয়েই যাবেন। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যেটা কিনা বলতে চাইবো সেটা হচ্ছে গিয়ে উইদাউট প্রফেশনাল এই জায়গাগুলোতে যেতে যাবেন না, ঠিক আছে। কারণ অনেক সময় কি হয় কি এই জায়গাগুলোতে
আমি প্যারানর্মাল দিকটা এখন যাচ্ছি না। প্যারানর্মাল প্রবলেম তো আছেই, অবভিয়াসলি প্যারানর্মালে সাপ খোপ থাকে, তার উপরে ভাঙাচোরা বাড়ি হয়, কখন কি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার একটা চান্স অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে প্রচুর। তখন আপনি কতক্ষণ ওখানে পড়ে থাকবেন, কারণ ওখানে কেউ যায় না, আপনার দেহ কতক্ষণে ডিসকভার হবে কেউ বলতে পারবে না, ঠিক আছে? কারণ এখনকার দিনে যারা প্যারানর্মাল ইনভেস্টিগেটর আছে তারা দু ধরনের আছে। এক, যারা কিনা ভূত প্রেতদের অস্তিত্ব প্রমাণ করতে যায়। দ্বিতীয়, যারা কিনা ভূত প্রেতদের অস্তিত্ব প্রমাণ যে নেই, ভূত প্রেত যে নেই সেইটা প্রমাণ করতে যায়। এইটা দুজনের জন্যই আমি বললাম। আর এছাড়া আমি যেটা শিখেছি সেটা হচ্ছে গিয়ে, করো, কোনো সমস্যা নেই, কিন্তু সত্যিটাকে আগে ধরে রাখো। মানে যেটা সত্যি আছে সেটাকে অ্যাজ ইট ইজ প্রেজেন্ট করার চেষ্টা করো। সেটা যতই বোরিং হোক, যদি সত্যি হয় লোকে খাবে। জরুরি নয় যে তোমাকে ভিউয়ার বাড়ানোর জন্য তোমাকে কিছু একটা গ্র্যান্ড কিছু করে দেখাতে হবে বা অলৌকিক কিছু দেখাতে হবে, যে ইয়ে নড়ে গেল, এই নড়ে গেল, ওই, বা পিঠে আঁচড়ের দাগ চলে এলো, বা এরকম কিছু হলো। জরুরি নয়। যদি সত্যিটা দেখাও তাহলে ভালো। প্রেজেন্টেশন এর ওপর, তোমাকে যখন কিছু এক্সট্রা দিতে হচ্ছে তার মানে তোমার প্রেজেন্টেশনের মধ্যে ল্যাক করছে। প্রেজেন্টেশন যদি ঠিকঠাক থাকে, নর্মাল একটা ডকুমেন্টারি প্রপার ভাবে যদি বানানো যায়, অবভিয়াসলি খাবে লোকে। আমাকে একটা কথা বলো কনিষ্ক, ধরো এই যে আধ্যাত্মিকতা হুম বা আধ্যাত্ম চর্চা, হুম এবং সাইড বাই সাইড তুমি আবার প্যারানর্মাল ফিল্ডেও এতদিন কাজ করেছো, হুম আবার তোমার এডুকেশন কোয়ালিফিকেশন যেটা শুনলাম ব্যাকগ্রাউন্ড, হুম। সেটাও তুমি আবার ইঞ্জিনিয়ার। এই সব কিছু মিলিয়ে মিশিয়ে তোমার নিজেকে তুমি কিভাবে দেখো? আমি নিজেকে একজন সাধারণ মানুষ হয়ে দেখি, যে কিনা বাকি আর 10টা মানুষের সাথে ঠিকভাবে খাপ খাইয়ে চলতে পারি না। কোথায় প্রবলেম হয়? আমি যেই জিনিসগুলো নিয়ে কথা বলতে যাবো সেগুলো ওটা নিয়ে বেশিক্ষণ কথা বলবে না। আচ্ছা, মানে তোমার এই আধ্যাত্মিকতা চর্চা হুম। এবং এইটা সাধারণ মানুষের বোধগম্যের বাইরে। বোধগম্যের বাইরে কিছু লোকের বোধগম্যের বাইরে, কিছু লোকে বোঝে, বাট ওই নিয়ে ঠিক আছে চলবে, কথা বলতে ইচ্ছে নেই ওদের। কতক্ষণ আর কথা বলবে? মানে কোথাও গিয়ে টপিকটা মনোটোনাস হয়ে যায় তাদের হুম। কাছে। তো এইটা যে সাধারণ মানুষের কাছে এরকম একঘেয়েমি একটা ব্যাপার, হুম তোমার কাছে আবার প্রত্যেকদিন এটা নতুনত্ব, হুম। এটা কিভাবে, এই চেঞ্জটাকে তুমি কিভাবে আনো? প্রত্যেকদিন নতুনত্ব হয় না, কারণ একটা টাইমের পর জিনিসটার মধ্যে একটা মনোটোনাস জিনিস চলে আসে। এটা সবাই, যারা যে কজন সাধনার পথে আছে, যারা গুরু পেয়েছে তারাও জানে, মনোটোনাসিটি আসবেই, আসতে বাধ্য। সেটা তুমি গুরু নিয়ে সাধনা করছো, গুরু ছাড়া সাধনা করছো, প্রত্যেকদিন যদি নতুন নতুন কিছু হচ্ছে, তাহলে তখনই সম্ভব যখন কিনা তুমি নতুন নতুন এই ফিল্ডে এসেছো, বা তুমি অন্য কিছু অনুভব করছো। না, আমরা তো সবাই মোটামুটি মোরাললেস অল্প বিস্তর সবাই আমরা জানি যে আহ, তন্ত্র একটা বৃহৎ সমুদ্র। হুম তো একদিনে সেটা জানা সম্ভব না, তো হুম আস্তে 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 রিভিল হয় জিনিসটা। হুম তা আমি সেই সেন্সেই তোমাকে বললাম, তো মানে প্রত্যেক দিনই তার মানে কিছু না কিছু তোমার কাছে আসতেই পারে। হুম তো আমি ওই সেন্সেই তোমাকে বললাম, মানে মোনোটোনাস ইন দ্য সেন্স হচ্ছে একটাই কাজ আমরা রেগুলার করে যাচ্ছি, হুম সেটাকে আমরা প্র্যাকটিসের পার্টটা বলতে পারি। হুম ধরো তোমাকে বললে 1 কোটি জব করতে হবে, হুম তো তোমাকে ওই 1 কোটি জব কতদিনে হবে তুমি জানো না, 2 মাসে হবে না 2 বছরে হবে, হুম সেটা করে যাচ্ছ, মেবি সেটা মোনোটোনাস হতে পারে। হুম কিন্তু কর্মের প্রতি যদি তোমার জেদ থাকে এবং ইচ্ছা থাকে যে তোমাকে ওটা অ্যাচিভ করে পরের স্টেজে যেতে হবে, তাহলে তো তোমার ওটা করতেই যাবে, কিছু করার নেই। হুম। মোনোটোনাস হলেও করতে হবে, এটা তোমার প্র্যাকটিসের পার্ট। ওকে, ভালো লাগলো তোমার সঙ্গে আলোচনা করে। তো আগামী দিন আরো অনেক কিছু নিয়ে তোমার সঙ্গে আমরা বসবো। ঠিক আছে। তোমার এই যে সামনে যে বইটা আসছে সেটার জন্য আগাম তোমাকে শুভেচ্ছা রইলো। ধন্যবাদ। পাবলিশ করলে আবার নিশ্চয়ই আমরা বসবো আর একবার ওই বইটা সম্বন্ধেও জানবো। এবং অবশ্যই অবশ্যই। তোমার কিরকম লাগলো বলো প্রথমবার এখানে এসে? আমার তো ভালো লেগেছে, অসম্ভব ভালো লেগেছে। আচ্ছা, তোমার যে নিজের একটা চ্যানেল আছে বললে ইউটিউবে, হুম। সেটার মধ্যে বিশেষত তুমি কি ধরনের কাজ করো এই সন্ধ্যের আড্ডায়? অডিও স্টোরি। শুধু অডিও স্টোরি? হ্যাঁ, ওখানেও ব্যাপারটা হয়েছে এরকম যে আমি যখন আধ্যাত্মিক গল্পও দিতাম, আধ্যাত্মিক গল্পেতেও এখন বেশি ভিউ পাই না। ভূতের গল্প দিলে লোকে খুব। প্রচুর ভিউজ। হ্যাঁ। এটা আমিও লক্ষ্য করে দেখেছি, আমাদেরও এখানে প্রচুর ইনফরমেটিভ ভিডিও থাকে, যে ভিডিওগুলো ভিউয়ার্স খুব কম। হয়তো লোকের আমি যেটা মনে করি যে মানুষ মানে সারাদিন কাজকর্ম করে মানুষের লাইফ শিডিউলটা এত বেশি বিজি হয়ে গেছে না,
সেখানে গিয়ে সারাদিন পরে মানুষ একটু এন্টারটেনমেন্টটাই খোঁজে। অবশ্যই। এবং আধ্যাত্মিকতায় তুমি কতটা এন্টারটেনমেন্ট পাবে? যার নিজস্ব বিচার বুদ্ধি আছে বা যার নিজের ভালো লাগা আছে এটার মধ্যে জড়িয়ে, সে নিশ্চয়ই এটাকে নিয়ে কিছু ভাবতে পারে। কিন্তু যার এটার সঙ্গে কোনো ভালো লাগা নেই বা কিছু নেই, হুম, সে এটার মধ্যে এন্টারটেনমেন্টও পাবে না। মানে অঙ্ক তোমার ভালো লাগে করতে, তুমি ভালো করছো। হুম, তোমার পাশের বন্ধুটার হয়তো অঙ্ক ভালো লাগে না, তাই জন্য অঙ্কটা তার কাছে বোরিং সাবজেক্ট। ঠিক। এখানেও ব্যাপারটা তাই। সেই জন্যই হয়তো কোনো কারণে মানে আধ্যাত্মিকতার মধ্যে ভিউয়ার্সটা একটু কম আসে। হুম, আর ভূতের গল্পে একটা ৮ থেকে ৮০ প্রত্যেকের একটা ভালোবাসা, ভালো লাগার ব্যাপার আছে। তাই জন্যই হয়তো হয়। হুম, চলো, আগামী দিন তো কাজ করবো একই ফিল্ডে। অবশ্যই। তুমিও বই-টই যেরকম লিখছো, লেখো। তুমি চাকরি পেয়েছো রিসেন্টলি, শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ। সেটার জন্য বেস্ট অফ লাক। হুম, এইভাবেই জুড়ে থেকো। আগামী দিনে আবার আমরা বসবো। আবার দেখা হবে। হুম, আপনারাও আজকে অনেক মজার ইনফরমেশন পেলেন। অনেক ভালো, ভালো তথ্য পেলেন ওর থেকে। আমরা চেষ্টা করবো আবার ওকে পরে আরেকদিন ধরে নেওয়ার। নিয়ে আবার একসঙ্গে বসার, আরো যে কোশ্চেনগুলো আমাদের মনের মধ্যে তৈরি হচ্ছে সেই কোশ্চেনগুলো ওকে জিজ্ঞেস করা, তার মানে কিছু ধারণা ক্লিয়ার করে নেওয়া আমাদের। হুম। তো চলুন, আজকে কারা কারা ভিডিওটা কোথা কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে বলবেন না। এইভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকুন। নমস্কার।